কুশলপুরে চন্দ্র সিং নামের একজন রাজা শাসন করতেন। উনি খুবই কৃপণ ছিলেন। দান করা তো দূরের কথা, প্রজাদের দরকারেও কখনো অর্থ বের করতেন না। ওনার কাছে সোনা আর রূপোর অপার ভাণ্ডার ছিল, কিন্তু উনি কারোর কোনো রকম সহায়তা করতেন না। কিন্তু রাজা নিজের বউকে খুব ভয় পেতেন, কারণ সব কাজের জন্যই রানী ওনাকে সাজা দিতেন। একদিন রাজা একজন লোকের সমস্যা শুনছিলেন। মহারাজ, আমার ঘরের সামনের দেওয়াল জোরে হাওয়া দিতেই পড়ে গেছে ভেঙে। ভেঙে পড়ে গেল? তুমি কোথায় ছিলে যখন ভেঙে পড়ছিল? আমি ছাগলদের খাবার দিচ্ছিলাম। তোমার ছাগলদের খাবার না দিয়ে দেওয়ালটা ধরে রাখা উচিত ছিল। এটা কি বলছেন মহারাজ? আমি কি করে ধরে রাখতাম? দেওয়াল কে তৈরি করেছিল তাকে ধরে নিয়ে এসো। মহারাজ, দেওয়াল মিস্ত্রি তৈরি করেছিল। দেওয়াল ভেঙে যাওয়ার শাস্তি মিস্ত্রিকে দেওয়া হোক। ওকে ওই দেওয়ালেই জ্যান্ত চাপা দিয়ে দাও, যাতে ওকে দেখে এই ভুল অন্য কেউ আর কখনো না করে। কিন্তু এতে আমার কি লাভ? আমার তো ক্ষতি হয়ে গেল। রাজা রানীর দিকে একবার দেখে আর মন্ত্রীর দিকে দেখে আর ভাবে, আমি যদি কোনো ভুলভাল সিদ্ধান্ত নিই তাহলে আমাকে এক্ষুনি মুরগি বানিয়ে দেবে। আচ্ছা, আমার ভাবার জন্য একটু সময় লাগবে, এখন তুমি যেতে পারো। চাষি চলে যাওয়ার পর রাজা মন্ত্রীকে বলেন, আমি এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্তই নিইনি। মন্ত্রী, তুমি গিয়ে দেখো হাওয়া কোথা থেকে আসছে, দেখে ভালো করে দেখে সেই জায়গাটা বন্ধ করে দাও, কেমন? মন্ত্রী কিছু না ভেবে ওই দেওয়ালের কাছে যায় আর ওই দেওয়ালের আগে আর পিছনে দেওয়াল তৈরি করে দেয়। দেখো ভাই, আমি দেওয়ালের আগে আর পিছনে দুই জায়গাতেই দেওয়াল তৈরি করে দিয়েছি। এখন কেউ আর ওই দেওয়াল সরাতে পারবে না। চাষি নিজের কপাল চাপড়াতে থাকে আর চুপচাপ নিজের কাজে লেগে পড়ে। অন্যদিকে রাজার মহলের থেকে কিছুটা দূরে রাম নামক একজন বৃদ্ধের ছোট্ট একটা ঝুপড়ি ছিল। কিষান রামের ছেলে ছিল। কিষান ওই সময় কুশলপুরের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি বলে সকলে মনে করত। রাজার এই স্বভাবের জন্য ও খুব দুশ্চিন্তায় ছিল এবং রাজাকে উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবছিল। ভীমা, কোথায় থাকিস আজকাল? কি আর বলবো তোকে, এই রাজার স্বভাবের জন্য খুব দুশ্চিন্তায় রয়েছি। তোকে আমি যেরকম বলছি সেই রকম কর, কারণ এই রাজার জন্য শুধু তুই একা না, সবাই দুশ্চিন্তায় রয়েছে। হ্যাঁ রে কিষান, দেখ, দেওয়ালের পড়ে যাওয়া আটকানোর জন্য কেউ কি দুদিকে দেওয়াল তৈরি করে? তুই এক কাজ কর, বাজার থেকে সোনার ছোট ছোট 4টে টুকরো ধারে নিয়ে আয়। সেটা দিয়ে কি হবে? ওই সোনাগুলো রাজাকে দিবি নাকি? আরে না রে, তুই খুব সিধা সাদা। সোনার ওই টুকরোগুলোকে একটা ছাঁকনিতে রেখে নদীর পাড়ে বসে থাকবো, আর যখনই রাজা ওইদিকে আসবে তখন দেখিস আমি কি করি। হ্যাঁ, বেশ হবে। তুই যখন ভেবেছিস তাহলে সেটা ভালো কিছুই হবে। এই নদীতে রাজা রোজ স্নান করতে আসতেন। কিষান দূর থেকে রাজাকে আসতে দেখে। ও এমন অভিনয় করতে থাকে যেন ও ছাঁকনিতে কিছু ছাঁকছে। রাজা ওর কাছে এসে জিজ্ঞাসা করেন, কিষান, কি করছো? সকাল সকাল বালি ছাকার কি প্রয়োজন পড়লো তোমার? মহারাজ, আমি তো এই বালির মধ্যে লুকিয়ে থাকা সোনা খুঁজছি। মহারাজ কিছু বলার আগেই কিষান বালি ছাকতে শুরু করে। ওর ওপর 4টি ছোট ছোট সোনার টুকরো চমকাতে দেখে রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করেন, বালির মধ্যে থেকে সোনা? এটা কি করে সম্ভব? মহারাজ, আজ থেকে কিছু মাস আগে আমি সোনার একটা ছোট্ট টুকরো এখানে পুঁতেছিলাম। দেখুন মহারাজ, এখন 4টে টুকরো পেলাম। আমি যদি আরেকটু অপেক্ষা করতাম তাহলে এখানে আরো অনেক সোনার টুকরো পেতাম। কি উল্টো পাল্টা বকছো? সোনা আবার চাষ করা যায় নাকি? কেন যায় না মহারাজ? আপনি নিজেই দেখুন না, আমি তো গরিব মানুষ। 10 বছর ধরে এইভাবেই সোনা চাষ করছি আর সোনা ছেঁকে নিচ্ছি। এই দিয়েই আমার সংসার চলে। তুমি আমাকে আগে বলনি কেন? আমার কাছে তো সোনার ভান্ডার রয়েছে। আমি যদি আগে জানতাম তাহলে সব সোনাই পুঁতে দিতাম। এতদিনে তো আমার মহল তাহলে সোনায় ভরে যেত। এখনো অনেক দেরি হয়নি মহারাজ, আপনি চাইলে এক্ষুনি পুঁতে দিতে পারেন।
6 মাস পর দেখবেন ফসলে ভর্তি হয়ে যাবে। রাজা কিষানের কাঁধে হাত রেখে জবাব দেন, কিষান, তুমি একজন বিশ্বস্ত ব্যক্তি, আমার হয়ে তুমি চাষ করো। এর জন্য যত সোনা দরকার তুমি নিয়ে যাও। আজই আমার সাথে মহলে চলো। এই কাজের জন্য তুমি আমার সৈন্যদেরও নিযুক্ত করতে পারো। কিষান এই সুযোগটারই অপেক্ষা করছিল। ও তৎক্ষণাৎ রাজি হয়ে যায় ও মহলে যায় আর সোনার অনেক টুকরো নিয়ে আসে। 10 জন সৈন্য কিষানকে সাহায্য করার জন্য দেওয়া হোক। আগে মহারাজ, তোমার আর কিছু লাগলে তুমি চেয়ে নিতে পারো, কিন্তু মনে থাকে জানো, যদি কিছু না হয় তাহলে কিন্তু এই শাস্তি তুমি পাবে। ঠিক আছে মহারাজ, আপনি যেরকম বলবেন সেরকমই হবে। তোমার কি মনে হয় তোমাকে ছেড়ে দেওয়া হবে? কিষান মনে মনে কিছু ভাবে আর খুব হাসে। ওটা তো সময়ই বলবে যে কে শাস্তি পাবে আর কে হাসবে। দেখতে দেখতেই নদীর পাশে খোদাইয়ের কাজ শুরু হয়ে যায়। কিষানের কথা মতো সৈন্যরা ওখানে সোনার বীজ বপন করেন এবং তার ওপর বালি চাপা দিয়ে দেয়। কিষান রাজাকে আশ্বাস দেয় যে 6 মাস পর বপন করা সোনার 3 গুণ সোনা পেয়ে যাবেন। এটাই তো দরকার, আমি আমার সোনা দ্বিগুণ করতেই চাই। এর মাঝেই কিষান প্রত্যেক দিন নদীর পাড়ে রাতে যেতে থাকে ও প্রত্যেক দিন কিছু না কিছু খুঁড়ে বপন করা সোনা নিজের পকেটে ভরে নেয়। পরের দিন সকালে ও সব সোনা গরিবদের দান করে দেয়। ধীরে ধীরে লোকজনের অভাব দূর হয়ে যায়। এইদিকে রাজা 6 মাস হওয়ার অপেক্ষা করতে থাকে। কতক্ষণে সে 3 গুণ সোনা পাবে সেই চিন্তায় সর্বদা মগ্ন হয়ে থাকে। ধীরে ধীরে 6 মাস পূর্ণ হয়। কিষানকে রাজ দরবারে ডাকা হোক। হে আজ্ঞে মহারাজ, এক্ষুনি ডাকছি। কিষানকে আদেশ করা হোক যে ও যেন সব সোনা খুঁড়ে নিয়ে আসে। কিষান এই কাজের জন্য তার সাথে কিছু সৈন্য পাঠাতে বলে। মহারাজ, সোনা তো এতদিনে অনেক হয়ে গেছে, আমার কিছু সৈন্য দরকার। এইবার 20 জন সৈন্য ওর সাথে পাঠানো হোক। সৈন্যরা ওই স্থানে অনেক গভীর পর্যন্ত খুঁড়তে থাকে এবং বালি ছাকে, কিন্তু সবাই এদিক ওদিক দেখে অবাক হয়ে যায়, কারণ ওখানে 2-4 টুকরো শুকনো সোনা ছাড়া আর কিছুই ছিল না। কিষান দৌড়ে দৌড়ে রাজার কাছে পৌঁছায় আর কাঁদতে কাঁদতে বলে, মহারাজ, আপনার ভাগ্য খারাপ ছিল। জমিতে 2-4 সোনার টুকরো শুকনো ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। শুকনো সোনার টুকরো মানে? সোনা সব শুকিয়ে গেছে। আপনি তো জানেন এই বছর বৃষ্টি হয়নি, তাই সব ফসল শুকিয়ে গেছে। আপনার অনেক ক্ষতি হয়ে গেল এইবার। সোনা শুকিয়ে কি করে যেতে পারে? এটা তো শুকোনোর জিনিস না। মহারাজ, আপনি যখন এটা বিশ্বাস করেছেন যে সোনা চাষ করা যায়, সোনার বীজ বপন করা যায় আর সোনার ফসলও কাটা যায়, তাহলে এই কথাটা আপনি বিশ্বাস করছেন না কেন মহারাজ, যে সোনা শুকিয়েও যেতে পারে? রাজার কাছে এর কোনো উত্তর ছিল না। উনি মন্ত্রীর সাথে পরামর্শ করেন। কিষান ঠিকই বলছে, সোনা যদি চাষ করা যায় তাহলে সোনা শুকিয়েও যেতে পারে। আর রাজা কিচ্ছু বলতে পারে না, মাথা ধরে বসে পড়েন। কিষান কিপ্টে রাজাকে উচিত শিক্ষা দিয়েছে।